একা একা বসে থাকতে আসিফের কখনো খারাপ লাগে না। আজ লাগছে। সোফাটায় কোনো ঝামেলা আছে কিনা কে জানে। কোনোভাবে বসেই আরাম পাওয়া যাচ্ছে না। সিগারেট খেতে ইচ্ছে করছে, খাওয়া যাচ্ছে না। সাইনবোর্ড ঝুলছে, ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। চোখের সামনে এরকম কড়া একটা সাইনবোর্ড নিয়ে সিগারেট ধরানো যায় না। তাছাড়া ঘরে ফিনাইলের গন্ধ। এই গন্ধ নাকে এলেই কেমন যেন নিজেকে অসুস্থ মনে হয়। আসিফ ঘড়ি দেখল, 12টা 10। যে অপারেশন 11টায় হবার কথা সেটা হবে এখন রাত 1টায়। অ্যানেস্থেসিস্ট পাওয়া যাচ্ছে না। তিনি নাকি কোন বিয়ে বাড়িতে গেছেন, বলে গেছেন 12টার দিকে ফিরবেন। সেইভাবেই ব্যবস্থা হয়েছে। আসিফের বড় বোন রেহানা খুব ছটফট করছেন। একবার 3তলায় যাচ্ছেন, আবার আসছেন 1তলায়। এই ক্লিনিকটা বেশ ভালো, লিফট আছে। মাঝরাতেও লিফটম্যান আছে। রেহানা লিফটে উঠছেন না, সিঁড়ি ভেঙে ওঠানামা করছেন। রেহানার শরীর বিশাল, কিন্তু তাতেও তেমন অসুবিধে হচ্ছে না। শুধু মুখ টকটকে লাল হয়ে আছে এবং তিনি খুব ঘামছেন। আসিফ বলল, তুমি শান্ত হয়ে বসো তো আপা, এরকম করছো কেন? অ্যানেস্থেসিস্ট তো এখনো এলো না, অন্য কোনো ক্লিনিকে নিয়ে যাব। এসে পড়বেন, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ। বসো আমার পাশে, তোমার নিজের হার্ট অ্যাটাক হয়ে যাবে। রেহানা বসলেন না, ছটফটিয়ে আবার 3তলায় রওনা হলেন। তার প্রায় সঙ্গে সঙ্গে অ্যানেস্থেসিস্ট এসে পড়ল। এক ধরনের টেনশন আসিফের মধ্যেও কিন্তু ছিল। এখন আর তা নেই। আশ্চর্যের ব্যাপার, সোফায় বসতেও তার আরাম লাগতে শুরু করেছে। ঘুম ঘুমও পাচ্ছে। এইভাবে বসে থাকলে ঘুম এসেও যেতে পারে। আসিফ বারান্দায় এসে দাঁড়ালো। সিগারেট ধরাবার ইচ্ছে করছে, ধরানো যাচ্ছে না। চারিদিকে আত্মীয় স্বজন। ঢাকা শহরে যে যেখানে ছিল সবাই চলে এসেছে। ক্লিনিকের সামনে 6-7টা গাড়ি। আসিফদের 5 বোনের 4জনই থাকে ঢাকাতে। তারা সবাই এসেছে। তাদের আত্মীয় স্বজনরাও এসেছে। হুলস্থুল ব্যাপার। এদের প্রায় কাউকেই সে ভালো মতো চেনে না। কয়েকবার হয়তো দেখা হয়েছে, কি কেমন ভালো এই জাতীয় কথাবার্তা হয়েছে, এর বেশি কিছু না। বোনদের স্বামীর বাড়ির লোকজনদের সে যেমন চেনে না, ওরাও চেনে না। তবু কয়েকজন চকচকে চেহারার মানুষ আসিফকে বলল, কি ভালো? আসিফ খুবই পরিচিত ভঙ্গিতে হেসেছে। কথাবার্তা পর্ব এই পর্যন্তই। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে গার্লস হাই স্কুলের একজন দরিদ্র অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তার 5 মেয়েকেই খুব ভালো বিয়ে দিয়েছেন। অথচ মেয়েগুলি পড়াশোনা বা দেখতে শুনতে এমন কিছু না। আসিফ তার বাবা মার 5 কন্যার পরের সন্তান। শুধুমাত্র এই কারণেই যতটুকু আদর তার পাওনা উচিত ছিল তার শতাংশও সে পায়নি। আসিফের বাবা সিরাজউদ্দিন সাহেব তার সর্বশেষ সন্তানকে কঠিন হাতে মানুষ করতে শুরু করলেন। তার এই ছেলে যে হীরের টুকরো ছেলে, এটা তিনি সবাইকে দেখিয়ে দিতে চান। অন্য বাচ্চারা যখন 1-2 শিখছে, তখন তার ছেলে শিখছে 3-এর ঘরের নামতা। ক্লাস 2তে উঠেই সে রবীন্দ্রনাথের বীর পুরুষ কবিতাটা গোটাটা মুখস্থ বলে লোকজনদের চমকে দিতে শিখে গেল। সিরাজউদ্দিন সাহেব ও পুত্রের প্রতিভায় মুগ্ধ। বাড়িতে কেউ এলে আসিফকে তার প্রতিভার পরীক্ষা দিতে হয়। বীর পুরুষ কবিতা মুখস্থ বলবার পর সিরাজউদ্দিন সাহেব নিজেই বলেন, আচ্ছা বাবা, 3-18 কত বলো তো? আসিফ গম্ভীর গলায় বলে, 54। অতিথি চমকে উঠে বলেন, 18 ঘরের নামটা জানে নাকি? সিরাজউদ্দিন সাহেব উচ্চাঙ্গের হাসি হেসে বলেন, ইংরেজি জিজ্ঞেস করেন, বানান জিজ্ঞেস করেন। আচ্ছা বাবা, জিরাফ বানানটা কি বলো তো? আসিফ বানান বলে। অতিথি যত না চমৎকৃত হন, বাবা হন তার চেয়ে বেশি। গম্ভীর গলায় বলেন, সবই হচ্ছে ট্রেনিং, যত্ন নিতে হয়, প্রপার গাইডেন্স দরকার। ক্লাস 8 পর্যন্ত আসিফ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হলো।
তারপর একদিন খুবই স্বাভাবিক গলায় বাবাকে এসে বলল, আমি আর পড়াশোনা করব না বাবা। সিরাজউদ্দিন সাহেব তো হতভম্ব হয়ে বললেন, সে কি? আসিফ সহজ স্বরে বলল, আমার ভালো লাগে না বাবা। সিরাজউদ্দিন সাহেব থেমে থেমে বললেন, আজ আর কাল এই দুদিন পড়তে হবে না, বিশ্রাম করো। মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রাম না বাবা, আমি আর পড়াশোনাই করব না। টান দিয়ে কান ছিঁড়ে ফেলবো তোর, হারামজাদা। কান ছিঁড়ে ফেললেও পড়ব না। সিরাজউদ্দিন সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন তার তৃতীয় মেয়ের বিয়ের আয়োজন চলছে। বাড়ি ভর্তি মেহমান। কিছু বলা বা শাসন করার মতো মানসিক অবস্থা তার নেই। তিনি অস্বাভাবিক গম্ভীর হয়ে বললেন, আসিফের মা চিররুগ্না মহিলা। সংসারের কোনো ব্যাপারেই তার কোনো ভূমিকা নেই। তবু তিনি ক্ষীণ স্বরে বললেন, বাদ দাও, কয়েকটা দিন যাক, ছেলে মানুষ, বয়সটা দেখবে না। সিরাজউদ্দিন অবাক হয়ে লক্ষ্য করলেন, আসিফ পড়াশোনা ছেড়ে দিয়েছে। সকালবেলা বের হয়, সারা দিন কোথায় কোথায় ঘুরে, সেন্টার ড্রামাটিক ক্লাবে নাটকেও নাকি নাম দিয়েছে। রাত 8টা পর্যন্ত রিহার্সেল করে। রিহার্সেল শেষ করে সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বাড়ি ফেরে। সিরাজউদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে থাকেন আর হতভম্ব হয়ে ভাবেন, এসব কি হচ্ছে? হচ্ছেটা কি? সেন্টার ড্রামাটিক ক্লাবের অ্যানুয়াল নাটক হলো জেলা স্কুলের মাঠে। বিরাট হইচই। সিরাজউদ্দিন সাহেব নাটক দেখতে গেলেন। ত্রিপুরা রাজপরিবার নিয়ে জমকালো নাটক। তিনি রাজকুমারের গল্প, বড় রাজকুমার, মধ্যম রাজকুমার এবং ছোট রাজকুমার। মধ্যম রাজকুমার এবং ছোট রাজকুমার অত্যাচারের মাধ্যম রাজকুমারের জর্জরিত। একদিন তার দু চোখ নষ্ট করে দিয়ে দুই ভাই তাকে গভীর বনে ফেলে দিয়ে এলো। ক্লান্ত শ্রান্ত মধ্যম রাজকুমার যেদিকে যেতে চায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। কোনো মতে উঠে দাঁড়ায়, আবার ধাক্কা খেয়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, কে কোথায় আছো? বন্ধু হও, শত্রু হও, কাছে এসো ভাই। দৃষ্টিহীন, ভাগ্যহীন, আত্মীয় বান্ধবহীন মধ্যম কুমার আজ পথের ধুলায়। মধ্যম রাজকুমারের অভিনয় দেখে সিরাজউদ্দিন সাহেব অভিভূত হয়ে পড়লেন। তার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে লাগলো। বুকের মধ্যে হু হু করতে লাগলো। চারদিকে প্রচণ্ড হাততালি পড়ছে। সেই শব্দ ছাপিয়ে তার কানে বাজছে মধ্যম কুমারের হাহাকার, কে কোথায় আছো? বন্ধু হও, শত্রু হও, কাছে এসো ভাই। দৃষ্টিহীন, ভাগ্যহীন, আত্মীয় বান্ধবহীন মধ্যম কুমার আজ পথের ধুলায়। গলায় একটা রূপার মেডেল ঝুলিয়ে আসিফ বাড়ি ফিরল। সিরাজউদ্দিন সাহেব আগেই পৌঁছেছেন। একা একা অন্ধকার বারান্দায় জায়নামাজে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে গভীর চিন্তায় তিনি মগ্ন। আসিফ ঘরে ঢুকতেই তার আচ্ছন্ন ভাব দূর হল। শান্ত গলায় বললেন, আয় আমার সাথে। ছেলেকে তিনি বাসার পেছনের কুয়োতলায় নিয়ে গেলেন। সহজ গলায় বললেন, গলার মেডেলটা খুলে কুয়ার মধ্যে ফেল। তার কণ্ঠে এমন কিছু কি ছিল যে আসিফ কোনো কথা না বলে মেডেল ফেলে দিল। গহীন কুয়া, মনে হলো যেন দীর্ঘ সময় পর পানিতে ঝপ করে শব্দ হলো। সিরাজউদ্দিন সাহেব বললেন, এখন বল, আর কোনোদিন অভিনয় করব না। বল, বল। আসিফ কিছু বলল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সিরাজউদ্দিন সাহেব বললেন, বল, আর কোনোদিন অভিনয় করব না, নয়তো তোকে আজ খুন করে ফেলব। বল। আসিফ ক্ষীণ গলায় বলল, কেন বাবা? বল, তুই বল, নয়তো খুন করে ফেলব। সিরাজউদ্দিন সাহেবের চোখে মুখে উন্মাদ ভঙ্গি। তিনি ছেলের উপর ঝাঁপিয়ে পড়লেন। দু হাতে চুলের মুঠি ধরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, বল, আর অভিনয় করব না, বল। আসিফ যন্ত্রের মতো বলল, আর অভিনয় করব না।
সিরাজউদ্দিন সাহেব ছেলের মাথা কুয়ার মুখের কাছে ধরলেন। হিস হিস করে বললেন, বল, আবার বল, 3বার বল। আসিফ বলল। গহীন কুয়া সেই শব্দ ফেরত পাঠাল। কুয়ার তল থেকে গম গমে অথচ শীতল একটি স্বর ফিরে এলো, আমি অভিনয় করব না, অভিনয় করব না, করব না। আসিফ তার কথা রেখেছিল। বাবা জীবিত থাকাকালীন সময়ে সে অভিনয় করেনি। তার জীবনের দ্বিতীয় অভিনয় সে করে বাবার মৃত্যুর 1 বছর পর, গ্রাম্য কবিয়ালের একটা ভূমিকা, যে কথায় কথায় পদ বাঁধে। সেই পদ লোকজনদের বলে বলে শোনায় এবং গভীর আগ্রহে বলে, পদটা কেমন হয়েছে ভাইজান, একটু কন দেহি। বুকের মধ্যে গিয়া ধরে, ঠিক না? আহারে, কি পদ বানাইছি। হলুদ পাখি সোনার বরণ, কালা তাহার চোখ। ছোট্ট একটা পাখি ভিতরে কত বড় দুঃখ। ও আমার সোনা পাখি রে, ও আমার ময়না পাখি রে। গ্রাম্য গীতিকারের অভিনয় করে সে ময়মনসিংহ শহরে একটা হইচই ফেলে দিল। অভিনয়ের শেষে স্টেজের পেছনে গ্লাসে করে চা খাচ্ছে, জেলা স্কুলের হেডমাস্টার সাহেব ব্যস্ত ভঙ্গিতে ঢুকে বললেন, আসিফ, একটু বাইরে আসো তো, ডিস্ট্রিক্ট জাজ ওয়াদুদুর রহমান সাহেব তোমার সঙ্গে কথা বলতে চান। চাটা শেষ করে আসি স্যার। চা পরে খাবে, আসো তো তুমি। আসিফ বাইরে এসে দেখে ওয়াদুদুর রহমান সাহেব হাতে চুরুট নিয়ে বিমর্ষ ভঙ্গিতে টানছেন। তার গা ঘেঁষে লম্বা রোগা মতন একটি মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির মুখে দিঘির শীতল জলের মতো ঠান্ডা একটা ভাব। মেয়েটি কিছু বলল না। ওয়াদুদুর রহমান সাহেব বললেন, ইয়াং ম্যান, তোমার অভিনয় দেখে আমার মেয়ে খুব ইমপ্রেসড। ওয়েল ডান। আসিফ কি বলবে বুঝতে পারল না। ওয়াদুদুর রহমান সাহেব বললেন, আমার মেয়ের খুব ইচ্ছে তুমি একদিন আমাদের বাসায় এসে লাঞ্চ বা ডিনার করো। আমি নিজেও খুশি হব। জি আচ্ছা, আমি যাব। ভেরি গুড। ইয়াং ম্যান, পরে একদিন দেখা হবে, কেমন? আসিফ জবাব দেবার আগেই লিনা বলল, আপনি আজই চলুন না, আমাদের সঙ্গে গাড়ি আছে, আপনাকে বাসায় পৌঁছে দেব, প্লিজ। ওয়াদুদুর রহমান সাহেব শীতল গলায় বললেন, বেচারা অভিনয় করে ক্লান্ত হয়ে আছে, আজ থাক, কোনো একটা ছুটির দিনে বরং। না বাবা, আজ। ভালো লাগাটা থাকতে থাকতে ওকে বাসায় নিয়ে যেতে ইচ্ছে করছে। আপনার কি খুব অসুবিধা হবে? প্লিজ আসুন না। আসিফ গেল। ওয়াদুদুর রহমান সাহেবের পরিবারের অন্য সবার সঙ্গে এক টেবিলে বসে ভাত খেল। ওয়াদুদুর রহমান সাহেবের স্ত্রী খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলেন। বাবা কি করেন, ভাই বোন কজন, বোনদের কোথায় বিয়ে হয়েছে, সে কি করছে, ম্যাট্রিক রেজাল্ট কি, আইএতে কি রেজাল্ট। লিনা একসময় বিরক্ত হয়ে বলল, চুপ করো তো মা, কি শুধু উকিলের মতো প্রশ্ন করছো, ওকে ভাত খেতে দাও। মা চুপ করলেন না। প্রশ্ন করা ছাড়াও তার পরিবারের সমস্ত তথ্য দিয়ে দিলেন। তার 3 মেয়ে, 1 ছেলে। ছেলে আন্ডার গ্রাজুয়েট, পড়ছে নিউ জার্সি স্টেট কলেজে। বড় মেয়ের বিয়ে হয়েছে, জামাই ডাক্তার, সম্প্রতি এফআরসিএস করেছে, এখন আছে পিজিতে। লিনা দ্বিতীয় মেয়ে, ম্যাট্রিকে 4টা লেটার এবং স্টার মার্ক নিয়ে ছেলে মেয়ে সবার মধ্যে 5th হয়েছে। আইএতে খুব ভালো করতে পারেনি, সায়েন্স থেকে আর্টসে আসায় একটু অসুবিধা হয়েছে, তবু ফার্স্ট ডিভিশন ছিল। এখন পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, হলে থাকে, গরমের ছুটি কাটাতে এসেছে। ছোট মেয়েকে শান্তিনিকেতনে দিয়েছিলেন, কলা ভবনের ছাত্রী, তবে ওর সেখানে থাকতে ভালো লাগছে না, গরমের সময় খুব গরম পড়ে, মেয়ের আবার গরম সহ্য হয় না। ফেরার পথে লিনা তাকে গাড়িতে তুলে দিতে এলো, নরম গলায় বলল, মা নিজেদের কথা বলতে খুব পছন্দ করেন, আপনি আবার কিছু মনে করলেন না তো? আসিফ বলল, না, কিছু মনে করিনি। আমি আপনার জন্য একটা উপহার এনেছি, সবার সামনে দিতে লজ্জা লাগলো, আপনি যদি এটা নেন আমি খুশি হব। আপনার অভিনয় আমার যে কি ভালো লেগেছে, অনেকদিন ধরেই আমার মনটা
মনটা একটা অন্ধকার স্যাঁতসেঁতে হয়েছিল। হঠাৎ সেখানে এক ঝলক আলো পড়ল। খুব কাব্য করে কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। এই নিন। শাড়ির আঁচলের ভাঁজ থেকে লীনা কালো রঙের কি যেন বের করল। আসিফ বলল, এটা কি? নটরাজের একটা মূর্তি। আমার ছোট বোন শান্তিনিকেতন থেকে আমার জন্য এনেছিল। আমার খুব প্রিয়। আপনি নিন, আপনার টেবিলে সাজিয়ে রাখবেন প্লিজ। তখন আসিফের বয়স ছিল অল্প, হৃদয় আবেগে পরিপূর্ণ। রাতটাও ছিল অন্যরকম। চৈত্র মাসের রহস্যময় রাত। চারদিকে উথালি পাথাল চাঁদের আলো, পাশে নটরাজের মূর্তি, তার হাতে দেবীর মতো এক তরুণী। তরুণীর কণ্ঠস্বর বড় স্নিগ্ধ। আসিফের চোখে জল এসে গেল। সেই জল গোপন করার কোনো চেষ্টা সে করল না। কেন যেন তার মনে হলো এই নারীর কাছে তার গোপন করার কিছুই নেই। এই নারী সর্বজ্ঞ ঈশ্বর। নটরাজের মূর্তি আসিফ নিজের কাছে রাখেনি। রূপার মেডেলের মতো মূর্তিটি সে কুয়ায় ফেলে দিয়েছিল। কেন সে এটা করল? আসলে পৃথিবীর মতো, চৈত্র মাসের চাঁদের মতো, গহীন অরণ্যের মতো মানুষও রহস্যময়। ঘুমোচ্ছিস নাকি রে আসিফ? আসিফ চমকে উঠল। সে প্রায় ঘুমিয়েই পড়েছিল। তার বেশ লজ্জা লাগছে। ভাগ্নির এত বড় একটা অপারেশন হচ্ছে আর সে কিনা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। রেহানা বললেন, অপারেশন হয়ে গেছে, পুতুল ভালো আছে, জ্ঞান ফিরেছে, কথা টথাও বলল। বাহ, চমৎকার তো। তুমি এখন রেস্ট নাও আপা, খুব ধকল গেছে। রেহানা ক্লান্ত ভঙ্গিতে আসিফের পাশে বসল। ক্লিনিকের এই ঘরটা এখন প্রায় ফাঁকা। আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই চলে গেছে। আসিফের মেজ বোন এখনো আছে। সে দাঁড়িয়ে আছে ইন্টেন্সিভ কেয়ার ঘরটার পাশে। তারও চলে যাবার কথা। গাড়ি গিয়েছে একজনকে নামিয়ে দিতে। গাড়ি এলেই সেও চলে যাবে। এখানে থাকার আর কোনো মানেও হয় না। রেহানা বলল, আসিফ তুই কি করবি? থাকবি না চলে যাবি? আমার অসুবিধে নেই, থাকতে পারি। তোর খিদে লেগেছে বোধ হয়, রাতে তো খাসনি। না, খিদে লাগেনি। তোর বউ কেমন আছে? ভালোই। অনেক দিন দেখি না। তোরা আসিস না কেন? ব্যস্ত থাকি। নাটক নিয়ে ব্যস্ত? হুম। কে যেন বলছিল বউকেও নামিয়েছিস। এসব কি কাণ্ড বলতো? নিজে যা করছিস তাই যথেষ্ট, তার উপর যদি। আসিফ কিছু বলল না, হাই তুলল। রেহানা বললেন, নাটক নাটক করে তোর লাভটা যে কি হয়েছে, এমন তো না যে 10টা লোক তোকে চেনে। তার তো কিছুই হয়নি। তা ঠিক। এই জীবনের কোথাও স্থির হতে পারলি না। আজ এই চাকরি, কাল ওই চাকরি। তোর বয়স হচ্ছে না? হচ্ছে। বয়স হলে মানুষের একটা সিকিউরিটির দরকার হয়, একটা বাড়ি, কিছু টাকা পয়সা। তোর আছে কি? এইসব বাদ দাও তো আপা। বাদ দাও বললেই বাদ দেয়া যায়? এই যে পুতুলের অপারেশন হলো, 12-13 হাজার টাকা খরচ হয়েছে। টাকা ছিল বলে খরচ করতে পেরেছি। যদি না থাকতো, তোর এরকম কিছু হলে তুই কি করবি? কি আর করব? হাসপাতাল যাব, বিনা পয়সায় চিকিৎসা করার চেষ্টা করব। তুই হয়তো ভাবিস তোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। এটা ঠিক না। প্রায়ই আমাদের বোনদের মধ্যে আলোচনা হয়। খুবই কষ্ট লাগে। কষ্ট লাগার কি আছে? কষ্ট লাগার কিছু নেই। কি বলছিস তুই? একটা বাড়িতে থাকিস, সেই বাড়ির রান্নাঘর অন্য একজনের সঙ্গে শেয়ার করতে হয়। এটা এটা কেমন কথা? সবার তো সবকিছু হয় না আপা। চেষ্টা করলে ঠিকই হয়। চেষ্টা না করলে কিভাবে হবে? কোনো রকম চেষ্টা নাই, বড় হবার ইচ্ছা নাই, নাটক নাটক আর নাটক। এইসব বাদ দাও আপা। দেখি চা পাওয়া যায় কিনা। মাথা ভার ভার লাগছে। চা খেলে ভালো লাগবে। রাত দুপুরে চা পাবি কোথায়? চুপ করে বস।
তোর সঙ্গে দেখাই হয় না, সুযোগ পাওয়া গেল। আসিফ সিগারেট ধরালো। তার সত্যি সত্যি ঘুম পাচ্ছে। সিগারেটের ধোঁয়া দিয়েও ঘুম তাড়ানো যাচ্ছে না। রাত জাগার জন্যই বোধহয় প্রচন্ড খিদেও লাগছে। খালি পেটে সিগারেট নাভিতে পাক দিচ্ছে। মনে হচ্ছে বমি হয়ে যাবে। আসিফ, বলো আপা। তুই আমাকে একটা সত্যি কথা বলতো। বেশিরভাগ সময়ই আমি সত্যি কথা বলি আপা। তোর কি এখন চাকরি নেই? এই কথা বলছো কেন? তুই তোর দুলাভাইকে বলেছিস তোর জন্য একটা কিছু দেখে দিতে। এই থেকে অনুমান করছি তোর কি চাকরি নেই। না, নেই। কদিন ধরে নেই? মাস দুই। তোর বউ জানে? জানবে না কেন, জানে। তবু তুই নাটক করবি? এর পরেও তোর শিক্ষা হয় না? তুই কি মানুষ না জানোয়ার? রেহানা উঠে চলে গেলেন। আসিফ একা একা বসে রইল। বেশিক্ষণ একা বসে থাকতে হলো না। রেহানা আবার এসে ঢুকলেন। তিনি খুব কঠিন কিছু কথা বলতে এসেছিলেন, বলতে পারলেন না। আসিফের বসে থাকার ভঙ্গিটি দেখে তার খুব মায়া লাগলো। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা সাজঘর এর পর্ব ৩। আশা করি সঙ্গে ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।